গেল 15ই মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজত নেতা মামুনুল হক। 16ই মার্চ তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয় জুমন দাস। তারই জের ধরে 17ই মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি গ্রামে, হিন্দু গ্রামে হামলা চালায় হেফাজত এবং মামুনুল হকের হাজারো সমর্থক অনুসারীরা। তবে এই দায় বা এই অভিযোগ অস্বীকার করেছে হেফাজতে ইসলাম। হামলার ঘটনায় পুলিশ মূল আসামি হিসেবে যুবলীগ নেতা শহীদুলকে, যিনি ইউপি সদস্য, তাকে গ্রেপ্তার করেছেন এবং এই ঘটনার সাথে বা যুবলীগ নেতা হিসেবে স্বাধীনকে বা স্বাধীন মেম্বারকে অস্বীকার করেছে সংগঠনটি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, মোদির সফরকে সামনে রেখে হিন্দুদের উপরে এই হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আর ডানপন্থী হেফাজতের মতোই মোদির সফরকে প্রতিহত করার ঘোষণা করছে এবং প্রতিবাদ করছে বাম গণতান্ত্রিক জোট। এই সব মিলিয়ে আলোচনায় আজকে শিরোনাম ঠিক করেছি, হিন্দু গ্রামে হামলার সাথে মোদির সফরের যোগসূত্র আছে। এই শিরোনামে রাজকাহনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন, আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। আমি প্রথমেই মুফতি সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু অভিযোগটি হেফাজতে ইসলামের সমর্থক অনুসারীদের বিরুদ্ধে আসছে, আপনারা এটি অভিযোগকে অস্বীকার করছেন এবং একটি বিবৃতিও দিয়েছেন যে হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আজকে যদি পুলিশ সুপারের সংবাদ সম্মেলন দেখেন, সেখানেও তিনি বলছেন, পুলিশ সুপার বলছেন, জুমন দাস এর ফেসবুক স্ট্যাটাসের জের ধরে মামুনুল হকের সমর্থকরা ওখানে হামলা করার পর ফেসবুক লাইভ দিয়ে নিজেদের অপকর্ম নিজেরা বলে গেছে। এসব ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। মানে এই ভিডিও ফুটেজ গুলো থাকার পরেও আপনারা কি আসলে অস্বীকার করছেন যে তারা আসলে হেফাজত এবং মামুনুল হকের অনুসারী ছিল না? এমনটি কি অস্বীকার করছেন? আমরাও কিছু কিছু বক্তব্য দেখছি আসলে, যেগুলো গণমাধ্যমে উঠে আসছে। জনাব মুফতি সাখাওয়াত হোসেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত অতিথিদেরকে। শুরুতেই একটি কথা বলে রাখি, সাল্লার এই ঘটনা ঘটবার পরে মিডিয়াগুলোকে যে ধরনের ভূমিকা রাখবার দরকার ছিল, প্রশাসনকে সহযোগিতা করা, তথ্য দিয়ে সহযোগিতা করা, আমরা দেখেছি অনেকটা মানে চরম হলুদ সাংবাদিকতা কাকে বলে। এবং আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ ভরা মনে বলতে হয়, ডিবিসি চ্যানেলেরও কিছু সংবাদ আমাদেরকে বড় আশ্চর্য করেছে। হেফাজত কিংবা মামুনুল হকের অনুসারীরা, আচ্ছা আপনি বলেন তো দেখি, কোথাও কোনো অনুসারী মাপার কোনো যন্ত্র আপনাদের কাছে আছে? কোন স্কেল কি আছে যা দ্বারা আপনারা মাপতে পারেন যে সে কোথাকার অনুসারী, কোন দলের অনুসারী, কোন ব্যক্তির অনুসারী? শুরু থেকেই মিডিয়াগুলো এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য আমি মনে করি হলুদ সাংবাদিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। এই শিরোনাম এবং এইভাবে কথা বলা যে হেফাজতে ইসলাম কিংবা মামুনুল হকের অনুসারীরা এর পেছনে এর জন্য একেবারে ছোট্ট কোনো প্রমাণ কি আপনাদের হাতে আছে? আর এখন যখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে হামলা কার নেতৃত্বে হয়েছে, তারপরে তোতা পাখির মতো আগের কথাগুলো বারবার জপতে থাকা, আমি মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা মনে করি মিডিয়ার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মিডিয়া, কতিপয় মিডিয়া যে ভূমিকা রেখেছে, এটা মিডিয়ার জগতে একটা কলঙ্কজনক অধ্যায় রচনা। মুফতি সাখাওয়াত হোসেন, এরপরে আমি আমার মূল কথায় যেখানে ফিরে যেতে চাই, এই ঘটনাগুলো যে বক্তব্যগুলো আসছে, জনাব সাখাওয়াত হোসেন, আপনি যদি আমার প্রশ্নটিও একটু শুনতেন, যে একটি বক্তব্য, মানে বেশ কিছু বক্তব্য গণমাধ্যমে আসছে হামলাকারীদের মধ্য থেকে। তা একটা বক্তব্য ফেসবুকে যেটি আপলোড করা হয়েছে, এগুলো আমি একটু বলছি। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কটূক্তি করার কারণে হিন্দুস্তানে যারা আছে তাদের ধরার জন্য একত্রিত হয়েছে, আশেপাশের গ্রামের মানুষ একত্রিত হয়ে আমরা হামলা করতে আসছি। মামুনুল হক যে কি জিনিস তারা বোঝেনি, হিন্দুদের ভেতর আজ কম্পন তুলে দিয়ে গেলাম, বুঝিয়ে দিলাম। মামুনুল হকের বিরুদ্ধে কিছু বললে ডাইরেক্ট অ্যাকশন। বলা হচ্ছে মামুনুল হকের বিরুদ্ধে কিছু বলা হলে জীবন দিতে রাজি আছে। জনাব সাখাওয়াত হোসেন, আপনি যদি আমার কথা শুনতে পান, এই বক্তব্যগুলো কি একটা মাপকাঠি হতে পারে কিনা? নিশ্চয়ই তদন্তের পরে প্রমাণ হবে যে কারা আসলে প্রকৃতপক্ষে জড়িত, কিন্তু এই বিষয়গুলো কি একটা মাপকাঠি হতে পারে কিনা যে আসলে তারা মামুনুল হক বা হেফাজতের অনুসারী? আপনি তো পুরোটা বললে হবে না, আমার কথা শুনুন। কিছু মিডিয়া
যেখানে প্রশাসনকে সহযোগিতা করবে, সহযোগিতা না করে তারা বরং তাড়াহুড়ো করে শুরুতেই একটি পক্ষকে দায় দিয়ে বসেছে। কেন, কিভাবে আমরা তদন্ত ছাড়া, কোনো ধরনের প্রমাণ ছাড়া একটি পক্ষকে কিভাবে দায় দিতে পারি? এবং সেটা এখনো বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী পরিপক্ক এবং অবশ্যই বর্তমানে তারা প্রযুক্তি সমৃদ্ধ। এখানে কোনো ধরনের তদন্ত ছাড়া কোনো পক্ষের উপরে দায় চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি এখন বলবেন যে হেফাজতে ইসলাম এবং মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ, স্ট্যাটাস দিয়েছে। কে দিয়েছে, কারা দিয়েছে? একটা পক্ষ শাস্তি চেয়েছে, বিক্ষোভ করেছে, প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, তাকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে, স্ট্যাটাসের সঙ্গে এবং বিক্ষোভের সঙ্গে এই হামলার ন্যূনতম কোনো যোগসূত্র নেই, এটা এখন প্রমাণিত। আজকে এই জায়গায় এসে যখন যে বিষয়টা প্রমাণিত, তারপরও আপনারা দুঃখ প্রকাশ না করে পূর্বের চর্বিত চর্বণের মতো আগের কথাগুলোই বলবেন, এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? আজকে যেখানে প্রমাণ হয়ে গেছে কে হামলা করেছে, পুলিশ গ্রেফতার করেছে, এরপরও আপনারা অনুসারী হেফাজত কেন জপতেছেন? এবং অতীতেও মুফতি সাখাওয়াত হোসেন, মিডিয়ার উপরেই শুধু দোষারোপ কি আপনি করবেন? কারণ আজকে পুলিশ সুপার মুফতি সাখাওয়াত হোসেন, একটু যদি আমার প্রশ্নটি শুনতেন। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলছেন ফেসবুকের স্ট্যাটাসের জের ধরে মামুনুল হকের সমর্থকরা ওখানে হামলা করার পর ফেসবুক লাইভ দিয়ে নিজেদের অপকর্ম নিজেরা বলে গেছে, এসব ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। জেলা প্রশাসক ঘটনার দিন বলছেন মামুনুল হকের, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় স্থানীয় হেফাজতে ইসলামের লোকজন এই হামলা চালিয়েছে। মানে এই বক্তব্যগুলো কি আমলে নেওয়ার মতো না? আপনারা মিডিয়াগুলো প্রথম দিন থেকে যা করেছেন, এখন সেই জায়গায় কেন? এখন তো একটা তদন্তের কাজে অগ্রগতি হয়েছে। আজকে যদি পুলিশ বলে যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং এই ফুটেজের সঙ্গে কারো সম্পৃক্ততার প্রমাণ মিলে, তাকে গ্রেফতার করবে। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যা এসেছে তা তো স্পষ্ট, প্রধান হোতাকে, মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে যে এখানে একটা স্বার্থগত বিষয় আছে। রাজনৈতিক কিংবা স্বার্থগত বিষয়কে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে চালিয়ে যারা দিতে চায়, তারা বাংলাদেশের ভাবমূর্তির চিন্তা করে না, তারা দেশের সম্মান নষ্ট করছে। আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এখান থেকেই আমি জনাব রাসেল আপনার কাছে যেতে চাই। জনাব শহীদুল হক চৌধুরী রাসেল, মুফতি সাখাওয়াত হোসেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শহীদুল হক চৌধুরী রাসেল, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যাকে গ্রেফতার করা হচ্ছে তার একটা রাজনৈতিক পরিচয় উঠে আসছে, যুবলীগ নেতা হিসেবে তার রাজনৈতিক পরিচয় উঠে আসছে। যিনি ইউপি সদস্য শহীদুল ওরফে স্বাধীন মেম্বার, যুবলীগ তার সাথে সংগঠনটির সম্পৃক্ততা অস্বীকার করছে, কিন্তু আমরা দেখছি স্থানীয়রা সবাই বলছেন যে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গণমাধ্যমে ওই বিষয়টি উঠে আসছে যে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কি বলবেন? এবং সাথে সাথে প্রশাসনের ভূমিকা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সরকারের ভূমিকাটাও আসলে কি, মানে প্রশাসনের ভূমিকাটাও আসলে কি? হিন্দুর জনগোষ্ঠী তাদের কাছে নালিশ করে বা সাহায্য চেয়েও সাহায্য পেল না, হামলার শিকার হতেই হলো। দুটি প্রশ্ন। ধন্যবাদ শারমিন, আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসি দর্শকদেরকে ধন্যবাদ। প্রথম যে কথাটি আমি মুফতি সাখাওয়াত সাহেব যে কথাটি বলছিলেন একটু করে বলে নি, সেটা হচ্ছে উনি বলছেন যে মাপকাঠি, মানে কারো অনুসারী নির্ধারণ করার কোনো মাপকাঠি আছে কিনা। অনুসারী নির্ধারণ করার মাপকাঠিটা হচ্ছে আমি যদি কারো পক্ষে থাকি তাহলে তার কোনো অ্যাক্টিভিটিস কে আমি সমর্থন করব, অথবা তার কোনো অ্যাক্টিভিটিস এর বিরুদ্ধে গিয়ে যদি কথা বলি তাহলে আমি তার অনুসারী না। এটা একটা স্পষ্ট এবং স্বাভাবিক বিষয়। উনি ইচ্ছে করে কথাগুলি, মানে মানুষকে কথার ফুলঝুরিতে উনাদের যে দায়, এই দায় ওনারা এড়াতে পারেন না। আর আপনি যে কথাটি প্রথমে বলেছেন সেটা হচ্ছে যে আমাদের যুবলীগের সম্পৃক্ততা নিয়ে যে কথাটি বলেছেন, এটা আমরা একেবারে স্পষ্ট ভাবে বলতে চাই। আসলে এখন বিষয়টা হয়েছে কি, বিষয়টা হয়েছে কোনো একটা কিছু হলেই যে একজন আরেকজনের উপর দোষ চাপাবে, সেটাই। এখন একটা লোককে আপনি যদি বলেন যে সে আমার দলের কি বলা হয়েছে যে আমার দলের সে সভাপতি, ইউনিটের সভাপতি বা আমাদের কোন একটা সংগঠনের সভাপতি, সে বিষয়ে আমরা স্পষ্টভাবে বলেছি এবং আমরা বিবৃতি দিয়ে, আমার জেলা ইউনিট থেকে বিবৃতি দিয়ে, আমার জেলার আহ্বায়ক বিবৃতি দিয়ে বলেছেন যে এই ধরনের কোন ওই এলাকায় দীর্ঘ 15 বছর থেকে আমাদের কোনো কমিটি নেই এবং ওই এলাকায় আমাদের কোনো এই ধরনের এই নামের কোনো নেতা নাই। যদি আমরা যখন এটা সরকারি দল, দীর্ঘ 12 বছর থেকে দল সরকারে আছে, এখানে যদি কোনো ধরনের কোনো কেউ যদি কোনো পদে থেকে থাকে, অবশ্যই মিডিয়া বলেন, বিভিন্ন পত্রিকায় বলেন, বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে বলেন, তাকে সভাপতি হিসেবে তার ছবি বা ইয়া দেখা যাবে। আজকের দিন পর্যন্ত শুধু শুধু মুখে বলার বাইরে কিন্তু কোনো কিছুই আসে নাই। এগুলি হচ্ছে আসলে মানে যখনই একটি মানে
দেশে একটি কনস্ট্রাকটিভ কিছু হতে চায়, দেশে যখন একটি মানে এই স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে, বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি উদযাপন করতে যাচ্ছি, দেশের বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন, সেই রাষ্ট্রপ্রধানদের মানে দেশের ইমেজটাকে নষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কাছে যদি দেশকে মানে সরকারি দলকে জি কোনোভাবে সম্পৃক্ত জি করা এই যায় যোগসূত্র তাহলে মানে ষড়যন্ত্র কেন খোঁজা হচ্ছে বা আদৌ আছে কিনা সেটা নিয়ে নিশ্চয়ই আপনার কাছে জানবো। শহীদুল হক চৌধুরী রাসেল, আপনি শুরুতেই একটু বলছিলেন যে অনুসারী সেটির মাপকাঠি আছে কিনা মুফতি সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে। তিনি যে এই যে স্বাধীন মেম্বার, তিনি যুবলীগের অনুসারী এরকমটি বলবেন কিনা, কারণ তিনি আবার যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন, এরকম তথ্য তো আবার আছে। আমি বলি, এখন আসলে একটা জিনিস খুব প্রচলন আছে, সেটা হচ্ছে কি দল যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ক্ষমতায় থাকার কারণে এখন সমর্থকের কোনোভাবে আপনি কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন আজকে যিনি কালকে হেফাজত ইসলামী করেছেন, উনি আজকে যদি এসে আমার কাছে বলেন যে আমি যুবলীগ সমর্থন করি, সমর্থন করার ব্যাপারে তো কাউকে আপনি আটকাতে পারবেন না। আমি বিষয়টা কিন্তু বুঝাতে পারছি কিনা জানি না। সমর্থন করার ব্যাপারে আমি যদি তাকে কর্মী হিসেবে গ্রহণ করেছি কিনা, তাকে আমি নেতা বানিয়েছি কিনা, সেই জায়গায় দলের দায়বদ্ধতা থাকতে পারে। কিন্তু একটা লোক যদি মনে করে যে আমি নিজে ঘরের মধ্যে বসে যদি বলি যে আমি আজকে যুবলীগের সমর্থন করি, যুবলীগকে করি, এই জন্য তো দায়ভার যুবলীগ নেওয়ার কোনো সুযোগ নাই। যুবলীগ এত বড় একটা সংগঠন, এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, আমাদের একটু একটা মিনিট সময় নিয়ে বসাবেন। সেটা হচ্ছে যুবলীগ একটা প্রেক্ষাপট থেকে এসেছে। আপনি আপনার এখানে কয়েকটা রাজভবনে এসেছি যুবলীগের বিভিন্ন প্রবলেম গুলি নিয়ে। আমরা কিন্তু যুবলীগ একটু এখন একটা নতুন একটা স্লোগানের মধ্যে কাজ করার চেষ্টা করছি। সততাই হচ্ছে আমাদের এখন মূল মন্ত্র, সততাই শক্তি এবং মানবতাতে মুক্তি। এটাই কিন্তু যুবলীগের এখন মূল স্লোগান। এখন যুবলীগ একটা জায়গায় সরে আসছে। করোনাকালীন সময়ে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস, আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন তারা কিন্তু সবাই দেখবেন যে যুবলীগ আগের শেষ ইয়াতে নাই। এখন যদি যুবলীগকে কেউ কলঙ্কিত করার জন্য, কলুষিত করার জন্য কেউ যদি অপচেষ্টা করে, কোনো লাভ হবে না। কারণ আপনি এই ছোট ছোট বিষয়গুলো, আমি একজন সমর্থক বলে যদি আমার দলকে এভাবে ইয়া করার চেষ্টা করেন, সেটা আসলে উচিত হবে না। কিন্তু আমাদের ভালো অনেক কাজগুলোর ধন্যবাদ, সাথে অনেক সহযোগিতা ধন্যবাদ করা উচিত। শহীদুল হক চৌধুরী রাসেল, আপনার বক্তব্য স্পষ্ট। যদি আপনাদের অবস্থানের যে পরিবর্তন, সেজন্য সাধুবাদ জানাই আপনাদের। কিন্তু আপনি যেটি বলছিলেন যে সমর্থকদের কন্ট্রোল করার ক্ষমতা নাই, তাহলে কি এই দায়টা হেফাজতে ইসলামের উপরে দেওয়া যায়? যে যেহেতু আসলে সমর্থক বা অনুসারী বলা হচ্ছে, তাদেরকে কন্ট্রোল করার না না, ক্ষমতা কি আসলে হেফাজতে ইসলামেরও আছে? হেফাজত ইসলামের তো একেবারে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ সাহেবের নাম এসছে, এবং উনাদের যে কেন্দ্রীয় নেতারা তো একেবারে নিজেরা লাইভ করে বলে এই জিনিসটা করেছে যে উনাদের কারণে করছে। এবং মমিনুল হকের একটি ঘটনা, মমিনুল হকের যে একটি বক্তব্য, সেই বক্তব্যকে ডিফার করতে গিয়ে আরেকজন উনারে মত প্রকাশ করেছে। হয়তো মত প্রকাশটা সঠিকভাবে হয়নি বা হয়েছে, সেটা এখানে বাঞ্ছনীয় না। এখন মত প্রকাশ একটা লোক করতেই পারে, সে মত প্রকাশ করার জন্য তার ঘরে হামলা করলো, তার পুরো এলাকাতে হামলা করলো, সেটা তো কোনোভাবে হতে পারে না, এটা কোনোভাবেই হওয়া উচিত না। এখন সেটা তো একটা ঘটনার প্রেক্ষাপটে, যেহেতু মমিনুল হকের আজকে যদি আমার নেত্রীর কোনো গিয়া বা বিএনপি নেত্রীর কোনো স্ট্যাটাসের কারণে, বিএনপি নেত্রীর কোনো বক্তব্যের কারণে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তো বিএনপি নেত্রীর উপর দায়ভার যাবেই। এখন মমিনুল হক এই দায়ভারটা এড়াতে পারেন না, হেফাজত এই দায়ভার এড়ানোর কোনো সুযোগ নেই। যেহেতু মমিনুল হক সাহেব হেফাজতের মহাসচিব, সেই হিসেবে ওনার তো এটা দায়ভার এড়ানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শহীদুল হক চৌধুরী রাসেল। আমি আসবো জনাব সাখাওয়াত হোসেন, আপনার কাছে নিশ্চয়ই আসবে এই বিষয়ে যে দায় এড়াতে পারেন কিনা। আমি ডক্টর নীলচন্দ্র ভৌমিক, আপনারা প্রতিবাদ করেছেন খুব স্বাভাবিকভাবেই। আপনি কি বলবেন আসলে আপনাদের দৃষ্টিতে পুরো ঘটনা পর্যবেক্ষণ করে কার কতটা দায় দেখেন, কতটা দায় প্রশাসনের, হেফাজতে ইসলামকেও দায়ী মনে করছেন কিনা, আপনি কি বলবেন? হ্যালো, ডক্টর নীলচন্দ্র ভৌমিক, হ্যাঁ বলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি স্পষ্ট। আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? আমি জিজ্ঞাসা করছিলাম যে এই হ্যাঁ, ঘটনাতে আবার বলেন। আপনারা আসলে কার দায় দেখেন, আপনারা প্রতিবাদ করেছেন। না, আমি তো এলাকায় গিয়েছিলাম, সুনামগঞ্জের শার্লা যেখানে ঘটনা ঘটেছে সেখানে আমি গিয়েছি 19 তারিখে। তো ওখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্য থেকে যেটা প্রমাণিত হয় যে 14 তারিখে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ওখানে গিয়েছিলেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তারপরে হচ্ছে যে একজন যুবক একটা স্ট্যাটাসে একটা বিষয় উল্লেখ করেছে, তো তখন তার বিরুদ্ধে এটা তাকে একটা ধরনের হেনস্থা করার পরিকল্পনা হচ্ছিল। তখন এলাকার লোকজন, এমনকি ইউনিয়নের চেয়ারম্যান নিজেই বলল যে আমি তাকে তখন বললাম যে বললাম যে নিয়ে যান, পুলিশ দেখুক যে তার কোনো ত্রুটি আছে কিনা, দোষ আছে কিনা, বা কি কারণে
তাকে অভিযুক্ত করা হচ্ছে, সে বিষয়টা তদন্ত করে দেখুক। কিন্তু এর পরবর্তীকালে পরিকল্পিতভাবে ওই এলাকায় প্রায় সহস্রাধিক লোক গিয়ে হামলা করে এবং বাড়িঘরে প্রায় 88টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, লুটপাট হয় এবং 8টি ধর্মীয় প্রতিষ্ঠান হামলা হয় এবং এটাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। তো এর থেকে যতটুকু আমরা বুঝতে পেরেছি, কারণ এর আগেও আমরা দেখেছি যে এই নাসিরনগরে যে ঘটনা ঘটেছে একটা, তারপরে সাতিয়ায় ঘটনা ঘটেছে, রামুতে ঘটনা ঘটেছে, রংপুরে ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনাগুলিতে দেখা যায় যে এই ধরনের কিছু লোক তারা অনেক সময় তারাই নিজেরাই এই বিষয়গুলি করে তারপরে একটা ডক্টর উস্কানিমূলক নীলচন্দ্র ভৌমিক, আরেকটা প্রশ্ন করি, বক্তব্য আপনি দিয়ে একটু যদি আমাদেরকে বলেন আমাদের এই অনুষ্ঠানে যে আপনি বলছিলেন যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন মামুনুল হক তার বক্তব্যে, কোন বক্তব্যগুলোকে আসলে উস্কানিমূলক বলছেন? হ্যাঁ, কি বলছেন? আপনি বলছিলেন যে মামুনুল হক সুনামগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে কোন বক্তব্যগুলোকে উস্কানিমূলক বলছেন? না, আমি যদি বলি বিষয়টাকে, ধর্মটাকে অপব্যবহার করি, সাম্প্রদায়িক উস্কানি দিই, এখন বলি যে এই দেশ মুসলমানের দেশ, তারপরে হচ্ছে যে মোদি আসতে পারবে না, তো এই জাতীয় মোদি আসতে পারবে না, আমি মনে করি যে যারা এগুলি বলে যারা আসতে পারবে না বলে তারা তো, আমরা জানি যে 71 মুক্তিযুদ্ধের সময়ও এরা বিরোধিতা করেছে এবং 75 বঙ্গবন্ধু হত্যার পরেও এরা আজকে বঙ্গবন্ধু বিশ্ব নেতা হিসেবে স্বীকৃত। জি তার জি, ডক্টর নীলচন্দ্র ভৌমিক, ইউনেস্কোর রেকর্ড আপনাকে ভুক্ত ধন্যবাদ। হয়েছে মানে এবং আসতে 75 পারবে না তো বাম গণতান্ত্রিক জোটও বলছে। রুহিন হোসেন প্রিন্সের কাছে আসতে চাই, তবে এই প্রসঙ্গটি নিয়ে একটু পরে আসি। মোদি আসতে পারবে না বা আপনাকে প্রতিহত করার প্রতিবাদ, এই বিষয়টিতে একটু পরে আসি। এই হামলার বিষয়ে কি বলবেন রুহিন হোসেন প্রিন্স? সামগ্রিক তথ্য যেটি আসছে, যেটি দেখা যাচ্ছে ফেসবুকে, গণমাধ্যমে বা সার্বিকভাবে বক্তব্যে, হেফাজত নেতাদের বক্তব্যে, সেখানকার স্থানীয়দের বক্তব্যে, কি মনে হচ্ছে এখানে কার দায় বলে মনে হচ্ছে, কেন এমন ঘটনা? ধন্যবাদ আপনাকে, আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটা কতগুলো জিনিস না বলে পারছি না। সেটি হচ্ছে ঘটনার পরপর ওই অঞ্চলে আমাদের বিগত নির্বাচনে কমিউনিস্ট পার্টির যে তরুণ প্রার্থী ছিল অ্যাডভোকেট নিরঞ্জন দাস, তিনি যান এবং আজকে আমাদের পার্টির আর একটা সিনিয়র টিম সেখানে যান। সেখানে অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, যিনি আমাদের সুনামগঞ্জ পার্টির সভাপতি, তিনি সহ ছিলেন। আমি তাদের দু একটা কথা বলেই শুরু করতে চাই, কারণ এখানে আমরা জ্ঞানগর্ভ আলোচনা করতে পারি, কিন্তু এটা একটি বিচ্ছিন্ন গ্রাম, আপনারা জানেন যে হাওড়ের অঞ্চলের মধ্যে, এবং সে অঞ্চলের মানুষ, আমি যখন আমার কমরেডদেরকে জিজ্ঞেস করলাম যে কি দেখলেন, প্রথমে বললেন যে মানুষ হতভম্ব, মানুষ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, এরকম একটা দুঃসহ জীবনের মধ্যে তারা আছে এবং এখন ঝড় বর্ষার সময় কিভাবে তারা আবার নিজের জীবন পুনর্গঠন করবে এখনো পর্যন্ত সে ধরনের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা তারা পায়নি, অর্থাৎ তারা একটা দুঃসহ জীবনের মধ্যে আছে। সুতরাং আমি প্রথম দাবি করি, আর দেরি না করে, এটা আমার দেশের মানুষ, প্রিয় মানুষ, আমরা একই মানুষ, আমাদের এই রক্তের রং একই রং, এই বাংলাদেশের মানুষ, সুতরাং তাদের আগে পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা করা হোক, এটি আমি বলেই আমার কথা শুরু করতে চাই। এবার আপনার কথায় একেবারে ছোট ছোট করে যদি বলি, তাহলে দেখুন জিনিসটা আমার মনে হয় স্পষ্ট কি, যে আমরা এখানে জানলাম যে, আমরা জানি শুধু এ ঘটনা না, এর আগে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে, সেটা হচ্ছে নানা ধরনের উস্কানি, কখনো এটা ধর্মীয় উস্কানি, অনেক বিষয় যখন চলে আসে, সমাজটা এমন অশান্ত পরিবেশের মধ্যে চলে গেছে, সেখানে এইটাকে পুঁজি করেই আমাদের দেশে বিশেষ করে এ ধরনের ধর্মীয় সংখ্যালঘু, অনেক সময় জাতিগত সংখ্যালঘু, অনেক জায়গায় গরিব মানুষ, তাদের উপরে এ ধরনের হামলা পরিচালনা করা হয়। এবারের ঘটনা সেটাই আমরা দেখলাম। এখন যদি বলেন দোষের মানে কি বিষয়টা, আমার প্রথম বক্তব্য, পরিষ্কার বক্তব্য, সেটি হচ্ছে এই ঘটনা প্রশাসন জানতো, মাইকে বলা হয়েছে, তারা একটু দূরে থাকে, নদী পার হয়ে আসার জায়গায় তারা যে এখানে আসবে, হামলা করবে, এটা তারা ঘোষণা দিয়েই করেছে, তা প্রশাসন করলোটা কি একটা বলেন তো? যদি কোনো সরকারের প্রতিনিধিত্ব ওই অঞ্চলের প্রশাসন বা যারা এখন ওই রাজনৈতিক দলের সাথে যারা জড়িত, তারা যদি মনে করতে এ ধরনের ঘটনা ঘটতে দেবে না, তাহলে বাংলাদেশে এ ধরনের ঘটনা কখনোই সম্ভব না। জনাব রুহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি করছিলাম, আপনি বলছিলেন যে হামলা ঠেকাতে ব্যর্থ প্রশাসন, আপনার বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছিল, হামলাকারী কারা, হামলার দায় আপনার মতে কাদের উপরে যায়? যে আসছে, আমার কথাটা পুরোটা শেষ করতে দিলেই বুঝবেন, অর্ধেক বলতে দিলে প্রবলেম হয়ে যাবে।
আমি বলেছি তাহলে ইমিডিয়েট যে ঘটনাটা বাংলাদেশে এ ধরনের আমরা অনেকদিন ধরে দেখছি, যখন এ ধরনের একটা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য থাকে, যখন গরিবের প্রতি অত্যাচারের জায়গা থাকে, যখন এ ধরনের কি বলে যে দখলদারিত্বের জায়গা থাকে, তখন কিন্তু এ ধরনের হামলাটা বাংলাদেশে চল হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রধান দায়িত্ব পড়ে যে প্রশাসন এখানে ভূমিকা কি রাখবে, এবং এবার তো তারা জানিয়েই করেছে, এটা তো কোনো গোপন জিনিস না, হঠাৎ করে ঘটে গেছে। আমি সেই কারণে বললাম, এরপরে যদি আসেন, আমরা এটা দেখতে পেলাম কি যে একটা ঘটনা ঘটেছে, একটা ঘটনার পরে ওই অঞ্চলের একটা ছেলে নাকি কি ফেসবুকে দিয়েছে আমরা এখনো জানি না, দেওয়ার পরে শুনলাম তাকেই নাকি স্থানীয় লোকজন ধরে থানায় দিয়েছে। এইটারও কারণ আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু যে উস্কানিমূলক যারা দিল, কার কথার ভিত্তিতে দিল, এটা তো স্পষ্ট। ওই যে মামুনুল হক সাহেবের নাম আসলো, আমরা যে ঘোষণাটা দেখলাম যে এখানে যারা ওইখানে হামলা করছে তারা কিন্তু ওই স্লোগান দিয়ে করেছে। এখন মামুনুল হক সাহেব চেয়েছে কি চাইনি সেটা প্রধান আলোচনা বিষয় না। আমি বলতে চাইছি যে কতকগুলো ঘটনার পরম্পরা এবং পরিণতি সেই জায়গায় চলে গেছে, সুতরাং এ ধরনের বক্তব্যই এ ধরনের পরিণতির জন্য প্রধানত দায়ী। অনেক ধন্যবাদ জনাব রুবিন হোসেন প্রিন্স, মুফতি সাখাওয়াত হোসেন। এই ধরনের বক্তব্যই এই ধরনের পরিণতির জন্য দায়ী। আমাদের বক্তারাও, ধন্যবাদ রুবিন হোসেন প্রিন্স, আমাদের বক্তাদের মুখ থেকেও এরকমটি আসছিল। আপনারা কি আসলে তাদেরকে মানে হামলাকারীদেরকে হেফাজতের অনুসারী হিসেবেই অস্বীকার করছেন, নাকি অনুসারীদের দায় হেফাজত নেবে না? এবং যেহেতু ধর্মীয় অনুভূতিতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, বারবার এরকম ঘটনা ঘটছে, তাদের যদি আপনারা দায় না নেন, তাদের জন্য কি শাস্তির কথা বলবেন? যে প্রথমে ছোট্ট কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই, প্রশ্ন নয় কথার জবাব আমি দিতে চাই। যেমন শহীদুল হক চৌধুরী সাহেব বলেছেন যে স্বাধীন মূল হোতা যে ব্যক্তিটি গ্রেফতার হয়েছে সে যুবলীগের কেউ নয়। এরপরে তিনি যা বলেছেন তাতে আমার মনে হচ্ছে উনি বলতে চেয়েছেন যেহেতু স্বাধীন যুবলীগের কেউ নয় সুতরাং হেফাজতে কাজ করেছে। আরে স্বাধীন যদি যুবলীগের কেউ না হয় সে এই কাজ করতে পারে না? এ কাজ করবার জন্য তাকে যুবলীগের হতে হবে, না এ কাজ করবার জন্য তাকে হেফাজতের হতে হবে? আপনারা এতটুকু অস্বীকার করেছেন সে যুবলীগের কেউ নয়, এটা হয়তো মানলাম, কিন্তু যুবলীগের না হলে কি সে এই কাজ করতে পারবে না? এরপরে আমাদের আরো কিছু বিষয় যে আপনি প্রশ্ন করেছেন অলরেডি যে উস্কানিমূলক বক্তব্যটা কি। চিলে কান নিয়ে গেছে, আমি চিলের পেছনে দৌড়াচ্ছি, কানে হাত দিচ্ছি না, বক্তব্যটা কি? ফেসবুক স্ট্যাটাসটা কি? এবং কারা বিক্ষোভ করেছে, কারা হামলা করেছে, এই বিষয়গুলো সামনে আসার আগেই আমরা অনুসারী ঠিক করে অপরাধী ঠিক করে দেব, এটা তো কোনোভাবেই কাম্য নয়। তদন্ত হবে স্ট্যাটাস কি ছিল, বক্তব্য কি ছিল, কারা বিক্ষোভ করেছে। কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হবার পরে আবেগের জায়গা থেকে বিক্ষোভ করে, আপনি তো এই বিক্ষোভকে অস্বীকার করতে পারবেন না। যারা বলা হচ্ছে স্লোগান দিয়ে হামলা করেছে, আপনি কোথায় দেখলেন স্লোগান দিয়ে হামলা করেছে? এখন পর্যন্ত কোনো মিডিয়া তো হামলার কোনো চিত্র প্রকাশ করতে পারেনি। আপনি বলেন কোন মিডিয়ায় কারা হামলা করেছে, কিভাবে হামলা করেছে? আমরা পরিপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখেছি, তারা তদন্ত করে যাকে সামনে নিয়ে এসছে, যাদেরকে গ্রেফতার করছে, আমরা কেন সেদিকে যাচ্ছি না? আমরা মিডিয়া কিংবা এই রাজনৈতিক দলগুলোর কিংবা কোনো সমাজকর্মী বলেন তারা কেন ঠিক করে দিচ্ছে অপরাধীকে? এইভাবে কি আসলে মানে সামনে আরো কিছু দুর্ঘটনা ঘটার সুযোগ করে দিচ্ছি না? আমি মনে করি কার অনুসারী, কোন দল করে সেটা দেখার চেয়ে বড় কথা হচ্ছে কে অপরাধী, কারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে না কোনো উস্কানিমূলক বক্তব্য হেফাজতের নেতা দিয়েছে, কিন্তু বারবার মানে এই বক্তব্যগুলো থেকে অনুপ্রাণিত হয় কেন, সেই বিশ্লেষণগুলোকে আপনারা একটু করবেন কিনা? কুষ্টিয়াতেও আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে, সেখানে অনুপ্রাণিত হবার একটা কথা, এই বিষয়টি আপনারা একটু ভাববেন কিনা, সেই প্রশ্নটি আপনাদের জন্য সবসময়ের জন্যই থেকে যায়। আর একটা বিষয় আছে আমাদের, যে যেটি ডক্টর নীলচন্দ্র ভৌমিক বলছিলেন, মুফতি সাখাওয়াত হোসেন, যে মোদির সফরকে প্রতিহত করা, এইরকম বক্তব্য মামুনুল হক দিয়েছেন, সেটি আমরাও শুনেছি। এই বিষয়ে আপনারা কেন আসলে মোদির সফরকে প্রতিহত করার কথা বলছেন, এই বিষয়টিতে একটু আসতে চাই, বলবেন কি? যে আমি এটা অবশ্যই বলবো। এর আগে বলতে চাই মোদির সফরকে প্রতিহত করার ঘোষণা শুধু হেফাজতের না অন্য কারো আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে শুধু হেফাজতের উপর এই কারণে দায়ভার কেন বর্তাবে? আর মোদির সফরের বিরোধিতা আমরা কেন করছি? আমরা নিশ্চয়ই এখানে মোদির সফরের বিরোধিতা আমরা কেন করছি, ছোট্ট কথায় আমি বলি। মোদি একজন বাংলাদেশ বিরোধী, আমার দেশ বিরোধী ব্যক্তি। একাধিকবার সে বক্তৃতায় বলেছে বাংলাদেশি খেদাও, বাংলাদেশি তাড়াও। আপনারা মিডিয়ায় প্রচার করেছেন মোদির বক্তৃতা। সে বাংলাদেশি ধরে ধরে তাড়াও, খেদাও, বাংলাদেশি ভাগাও, এমন অসংখ্য বক্তৃতা মোদি রেখেছে। এবং মোদি একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, চরম উগ্র এবং সন্ত্রাসী মেজাজের মনোভাবের মানুষ।
আমি মনে করি মোদির মতো এই ধরনের সাম্প্রদায়িক ব্যক্তিত্ব অসাম্প্রদায়িক বাংলাদেশে কিংবা বাংলাদেশের স্বাধীনতা যে সুবর্ণ জয়ন্তী বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিংবা বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধরনের অসাম্প্রদায়িক প্রোগ্রামে মোদির মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তি আসতে পারে না। এবং তার সাম্প্রদায়িক যে বিভৎস চেহারা আমরা ইতিমধ্যে অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার সে বিশ্বকে তার সাম্প্রদায়িক চেহারা দেখিয়েছে। গুজরাট থেকে শুরু করে সর্বশেষ আমরা দেখেছি বাবরি মসজিদ শহীদ করা। কিন্তু মুফতি সাখাওয়াত হোসেন, এই ধরনের ব্যক্তিরা ভারতের প্রধানমন্ত্রী আসছেন, সেটি মোদি বা অন্য যে কেউই হতে পারতেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যখন আসছেন সেটিকে আসলে খুব আপত্তি করাটা যৌক্তিক। একই প্রশ্ন আমি আসতে চাই জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছেও। আপনারাও বিরোধিতা করছেন, এখানে ডান বাম এক হয়ে গেছে এই বিরোধিতার ক্ষেত্রে। এই প্রশ্নটা আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, যদি আমার সাউন্ড ক্লিয়ার হয়। মুফতি সাখাওয়াত, আমি একটু অল্প সময় একটু রুহিন হোসেন প্রিন্সকেও শুনে আসি। আমি একেবারে 30 সেকেন্ডে উত্তর দিচ্ছি। আমি 30 সেকেন্ডে উত্তর দিচ্ছি। মোদি আসছে, আমি এটা আমি যেটা আসছে না ভারতের প্রধানমন্ত্রী আসছে, আপনারা যারা আমি পরিষ্কার ভাষায় বলি, আমি আগেরটা একটু যুক্ত করা দরকার। পরে বাবা তো এখানে এটা তো জুম হচ্ছে। আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে নেই রহিন ভাই, যে কেন মোদি আসছে না ভারতের প্রধানমন্ত্রী আসছে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে, আপনি পরে বলেন, আমি বলি আমার কথা শুনেন। আমার ধারাবাহিকতায় আমি আগে যেটা বলেছিলাম আরেকটা শব্দ বলে আগে একে বলি। ডক্টর নিমচন্দ্র ভৌমিকের কোন একটা অডিও আসছে, সেটা কেউ যদি অফ করা যায়। জি, আমি সাখাওয়াত হোসেন আপনার কাছে আসছি, আপনার বক্তব্যটি মোটামুটি আমাদের কাছে এসেছে, আমরা একটু রুহিন হোসেন। আমি একটু শেষ করি, আমি আগের বক্তব্যের কথাটা একটু যুক্ত করি, যে আমি 2টা পয়েন্ট বলেছিলাম। তৃতীয় পয়েন্ট হচ্ছে মনে রাখা দরকার, আমাদের শুধু একদিনের বক্তব্য না, বিভিন্ন বক্তব্য, বিবৃতি, কথাবার্তা এইসব আমাদের সমাজকে অশান্ত করে তুলেছে, আমাদের সহনশীলতার বিরুদ্ধে চারণ করেছে, আমাদের ধর্মীয় সহনশীলতার আঘাত করছে বলেই কিন্তু এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। সুতরাং এই ব্যাপারে আমাদের সকলের সাবধান হওয়ার কোনো বিকল্প নেই, এবং বাংলাদেশের সমাজের যে একটা ঐতিহাসিক শক্তি, সেইটা ঐক্যবদ্ধভাবে যারা আমরা বাংলাদেশকে দেশের মনে করি, আমাদেরকে প্রতিহত করা দরকার, এই অপশক্তিকে মনে রাখা দরকার। এবার যদি বলেন মোদির প্রশ্ন, খুব সহজে উত্তরটা দিই। আমরা এবার কি পালন করছি বাংলাদেশের স্বাধীনতার বিজয়ের 50 বছর। বাংলাদেশটা কি হঠাৎ করে তো আসে নাই, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ঐতিহ্যের মধ্যে দিয়ে আসছে। যে বাংলাদেশ মানে হচ্ছে আমার মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশের 4 মূলনীতির বাংলাদেশ। ওই সময় যে ভারত আমাদেরকে সমর্থন করেছিল, তৎকালীন ভারতের সরকার, কি কারণে? নিশ্চয়ই বাংলাদেশ কোন রাজাকারের বাংলাদেশ হবে এই জন্য আশা করে নাই। বাংলাদেশ আমাদের পয়েন্টটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিজয়ের এই বাংলাদেশের 50 বছর পূর্তিতে এমন মানুষদেরকে আমন্ত্রণ জানানো উচিত যারা বাংলাদেশকে ওন করে, বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ওন করে, বাংলাদেশের সংবিধানকে ওন করে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এমন একজন মানুষ, তাকে নিয়ে বলার অপেক্ষা রাখে না, পুরোপুরি একটা সাম্প্রদায়িক মানুষ। মুক্তিযুদ্ধের সময় তিনি যে দলের প্রতিনিধিত্ব করতেন, আরএসএস, আমাদের কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক সেই দলও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এখন তার সামগ্রিক আচরণ বাংলাদেশ বিরোধী অবস্থান। সুতরাং আমরা কিন্তু ভারতের পক্ষ থেকে প্রতিনিধি তাহলে কে আসবে? যে ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল বলে আপনি বলছিলেন, সেই প্রশ্নটি আছে। আমি আসি রুহিন হোসেন প্রিন্স, যেহেতু আমার একটু সময় স্বল্পতা আছে, আমি জনাব রাসেল আপনার কাছ থেকেও জানতে চাই। আপনাদের দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে ষড়যন্ত্র, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কি ষড়যন্ত্র পাচ্ছেন আপনারা? শর্মিন, প্রথমে একটু যেহেতু সময় কম, দ্রুত তার সাথে একটু বলার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে সাখাওয়াত সাহেব যে কথাটা বলেছেন যে স্বাধীনকে হামলা করতে পারে না, আমরা স্বাধীন হামলা করিনি, এই বিষয়টা কিন্তু বলা হয়নি। বলেছি সে যুবলীগ করে না, সে যুবলীগ না করলে যে হেফাজত করে সেটাও কিন্তু বলা হয়নি। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আপনাদের একটা জিনিস দেখলে আপনারা বুঝবেন যে আমরা যে বিচারহীনতার যে মানে সংস্কৃতি, ওখান থেকে বেরিয়ে এসেছি। এর আগেও হাজার বার বিএনপির আমলে বলেন, এর আগে আমলেও হিন্দুদের উপর হাজার বার হামলা হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু কোন হামলার এত দ্রুত গ্রেফতার এবং বিচারের কোন নজির কিন্তু নাই। আপনারা এখানে এই জিনিসটা এপ্রিসিয়েট করা উচিত যে শেখ হাসিনার নেতৃত্বে যে আজকে বাংলাদেশ, সে বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। আর মমিনুল হক সাহেবের ব্যাপারে চৌধুরী রাসেল কোথায়? নাসিরনগর, রামু, মানে কোন ঘটনায় বিচারটা শেষ হয়েছে?
বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে কিভাবে আসলাম? আমি একটু বলি আপনাকে, বিচারের তো একটা প্রক্রিয়া আছে। বিচার তো আপনি চাইলেই, আপনি প্রথমে অপরাধীকে ধরতে হবে, তারপর বিচার তো হচ্ছে আপনাকে প্রমাণ করার সাপেক্ষে বিচারটা হয়, ঠিক আছে? বিচার কার্যক্রম তো পরিচালিত হচ্ছে এবং আসামিরা তো ধরা হয়েছে। এর আগে কি আপনারা কখনো দেখেছেন যে এত দ্রুততার সাথে আসামি ধরা হয়েছে বিএনপির আমলে? আপনি বলতে পারবেন? মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে ধরা হয়নি, তারা ওপেন ঘুরেছে। এই ধরনের ইতিহাস তো নজির তো আপনারা মিডিয়ায় আমাদের কাছে দেখিয়েছেন। তারপর আমি একটু মমিনুল হক সাহেবের সম্বন্ধে বলতে চাই যে উনি বারে বারে কিন্তু বিতর্ক জন্ম দিচ্ছেন। আপনি যে কথাটা শারমিন বলেছেন যে উনি বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে কথা বলেছেন, উনি প্রতিটি জায়গায় যে আমাদের যে একটু আগে সাকাত সাহেব যেটা বলার চেষ্টা করেছেন যে সামাজিক মানে সম্প্রীতির দেশ আমাদের, সেই সম্প্রীতির দেশের মধ্যে মমিনুল হক সাহেব কিন্তু বারে বারে বিতর্কগুলি সৃষ্টি করে, উনি হাটাজারিতে বিতর্ক সৃষ্টি করেছেন, উনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলেছেন। তো এইভাবে করে বিতর্ক, ওনারা যদি আসলে এই যে সমাজে সম্প্রীতির কথাটা বিশ্বাস করে থাকেন, তাহলে আমি মনে করি যে ওনাদের এই ধরনের বক্তব্য থেকে বেরিয়ে আসা উচিত। ডক্টর নিমচন্দ্র, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলেন জনাব রাসেল যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা হয়ে গেছে হিন্দু বা সংখ্যালঘুদের উপর হামলার ক্ষেত্রে, আপনি কি বলবেন? কাইন্ডলি আবার একটু বলেন, কি বলছিলেন? আপনি কি জনাব শহীদুল হক চৌধুরী রাসেলের সাথে একমত হবেন যে বিচারহীনতার সংস্কৃতি, সংখ্যালঘুদের উপর হামলার ক্ষেত্রে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটা থেকে বেরিয়ে আসা গেছে, এখান থেকে কি আপনি একমত হবেন এই বক্তব্যের সাথে? যে 1971 সালের, আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে ডক্টর নিমচন্দ্র ভৌমিকের সাথে কথা বলার, আমি দুঃখিত তার সাথে কথা বলতে পারছি না। মুফতি সাখাওয়াত হোসেন, আপনার কাছে এই আগের অংশে যেটি আপনি বলছিলেন সেই প্রশ্নটা থেকে যাই, যে আপনি বলছিলেন যে মোদী সাম্প্রদায়িক, সেজন্য তাকে তার আগমনের প্রতিবাদ আপনারা করছেন, তাকে আমন্ত্রণের প্রতিবাদ করছেন, কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বা হেফাজতে ইসলাম যখন ভাস্কর্য মূর্তির বিরোধিতা করছে, বাংলাদেশের গরিষ্ঠ মানুষ মুসলমান সেই ব্যাখ্যা দিয়ে, বা যখন হেফাজতের আমির নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের নিধন করার কথা বলছেন, তখন কি সেটি আসলে সাম্প্রদায়িক হচ্ছে না? না আমি তো অনেকগুলো প্রসঙ্গ আপনি এখানে অনেকগুলো প্রসঙ্গ এখানে এসছে। আমি আসলে সবগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলবো না, সময় যেহেতু কম। আমরা কেন মোদী বাংলাদেশে আসার বিরোধিতা করছি? আমি আপনাকে এর আগেও বলেছি যে মোদী আসলে বাংলাদেশের কোন ধরনের স্বার্থ কিংবা বাংলাদেশের মানুষের বা জনগণের কোন স্বার্থ রক্ষা হোক, এটা মোদী চায় না। বরাবরই বাংলাদেশ বিদ্বেষী একজন মানুষ মোদী। দ্বিতীয় কারণ হচ্ছে চরম সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি মোদী। আপনি বলবেন যে মোদী আসছে না, ভারতের প্রধানমন্ত্রী আসছে, তাহলে এখানে আমি বলতে চাই যারা অনার করে করুক প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু আমরা তাকে, এই ব্যক্তি মোদীটাকে বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশের আকাশে, বাংলাদেশের জমিনে এই মোদীকে আমরা মোটেও দেখতে চাই না। তৃতীয় বিষয়, যারা বলছে ভারতের প্রধানমন্ত্রী আসছে, আপনি ছোট্ট একটা বিষয় খেয়াল করবেন, দুদিনের সফরে মোদী বাংলাদেশে আসলেও তার যে 27 তারিখের সফর সূচি আপনি খেয়াল করে দেখবেন, সাতক্ষীরাতে এবং গোপালগঞ্জে, দুটি জায়গায়, সাতক্ষীরাতে সে কালী মন্দির পরিদর্শন করবে এবং গোপালগঞ্জেও এক জায়গায় ধর্মীয় একটা মন্দির, হিন্দু ধর্মের মন্দির সে পরিদর্শন করবে। তো মোদী যদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এসে থাকে, তাহলে একটা প্রশ্নের উত্তর আপনারা দেবেন, ভারতের সংবিধান তো ধর্মনিরপেক্ষ, সে বাংলাদেশে এসে তো কোন ধর্মের পক্ষে বা কোন ধর্মীয় কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকে না, ব্যক্তি মোদী হয়ে যায়। এবং আমরা আমাদের যে ভয়ের জায়গাটা, সে ভারতকে যেভাবে একটা সংঘাতপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে, সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে আমাদের ভয় হয় এদেশেও সে কোন গোষ্ঠীকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র করছে কিনা। অলরেডি এই ধরনের অনেক সন্দেহ আমাদের, আপনাদের বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতার অভিযোগ, সেটিও কি একটু বলবেন কিনা, আমিও প্রশ্ন করছিলাম। রাষ্ট্র একথা একেবারে স্পষ্ট। দেখেন, বাংলাদেশের জনগণ যথেষ্ট সহনশীল, ধর্মের কারণে এদেশে কোনো মারামারি নেই। হিন্দু মুসলমানের যে ধরনের ঝগড়াগুলো হচ্ছে, আপনি দেখেন 99.99 দেখবেন রাজনৈতিক কারণে, না হয় স্বার্থগত কারণে। রাজনৈতিক স্বার্থগত কারণে যখন দুটি মুসলমান ঝগড়াঝাটি করে, আমরা তো সেটিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলি না। তদ্রূপ রাজনৈতিক এবং স্বার্থগত কারণে হিন্দু মুসলমান হোক বা অন্য কোনো ধর্মের লোক গন্ডগোল হোক, কিন্তু শুধুমাত্র ধর্মীয় কারণে, মানে সংখ্যালঘুদের উপর যখন হামলা হয় তখনও কি মানে এটা একটা সাম্প্রদায়িক হামলা বলা যায় কিনা? রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে খুবই সংক্ষেপে যদি বলেন যে 5টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীরা আসছেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী আগমনকে আপনারা ঠেকাতে চান, প্রতিহত করতে চান, আসলে কি বার্তা দিতে চান? কারণ সরকার তো সেটিকে আমলে নিচ্ছে না, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই বলছেন।
না দেখুন, আমি কিন্তু পরিষ্কার ভাবে বলেছি যে আমরা আমাদের দেশের অতিথিকে আমন্ত্রণ জানাবো এবং স্বাগত জানাবো। আমি পরিষ্কার ভাষায় আগে বলেছি কেন আমরা মোদীকে স্বাগত জানাতে পারছি না। ভারত মুক্তিযুদ্ধে আমাদের যে অবদান রেখেছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের যদি ওই ধরনের লিডারশিপ আসতো আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, বরঞ্চ আমরা স্বাগত জানাতাম। এটা স্বাগত জানাতে পারছি না, এটি একটি মনে রাখা দরকার। আর একটা জিনিস মনে রাখা দরকার আমাদের সবার, মনে রাখেন যে ভারতের যেমন আরএসএস সে একটা সাম্প্রদায়িক শক্তি, তার প্রতিনিধিত্ব করে মোদী সাহেব। বাংলাদেশেও কিন্তু এই সাম্প্রদায়িক গোষ্ঠী আছে। সুতরাং আমরা ভারতের যেমন সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতা করি, বাংলাদেশেও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতা করি। সুতরাং সাম্প্রদায়িক শক্তির মোদী বিরোধী অবস্থান এবং আমাদের মোদী বিরোধী অবস্থান কিন্তু এক না। এই জিনিসটা আমাদের পরিষ্কার ভাষায় বুঝতে হবে। একটা এই হিসাবটা আমাদের রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রুমিন হোসেন প্রিন্স। জনাব শহীদুল হক চৌধুরী রাসেল, আপনার বক্তব্য। রাষ্ট্রের বাইরে যার অবস্থান নেয় সে বিদেশে অবস্থানরত মানুষ। ধন্যবাদ রুমিন হোসেন প্রিন্স। আমার হাতে আর একদম 1 মিনিটের মতো সময় আছে। যে শহীদুল হক চৌধুরী রাসেল, আপনার বক্তব্য এই প্রসঙ্গে, শেষ বক্তব্য। আমি একদম খুব দ্রুত বলার চেষ্টা করব। একটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে স্বাধীনতার যে 50 পূর্তি, সেটা কিন্তু একটা উৎসব হচ্ছে আমাদের। এই উৎসবে আমরা আমাদের প্রতিবেশীদের দাওয়াত করবো, সেটাই স্বাভাবিক। এই প্রতিবেশীদের দাওয়াতে আমরা রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত করেছি, সেখানে মোদী কি আসলেন নাকি অন্য কেউ আসলেন সেটা বিষয়। আমি প্রিন্স ভাইয়ের একটি কথার সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আমরা মোদীকে স্বাগত উনারা জানাতে না পারেন, কিন্তু উনারা যদি মোদীকে প্রতিহত করতে চান, একজন অতিথি হিসেবে ওনাকে যদি প্রতিহত করার কথা, তাহলে কিন্তু আমাদের বাঙালি যে কালচার, আমরা যে অতিথি পরায়ণ যে কালচার, সেই কালচারের কোনোভাবে আমরা কিন্তু ওখানে থাকি না। আর একটা জিনিস যে সাকাওয়াত সাহেব যেটা বলছেন যে মোদী সাহেব মন্দিরে পরিদর্শন করতে যাচ্ছেন, এটা তো একেবারে নিজস্ব ধর্মীয় অনুভূতির ব্যাপার। আমরা যখন ইন্ডিয়াতে যাই, আমরা কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করতেও যেতে পারি। এখানে আপনি সাম্প্রদায়িকতা খোঁজার কোনো সুযোগ নেই। এখানে এই বিষয়গুলি আসলে মোদ্দা কথা হচ্ছে যে কিছু কিছু যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিলেন, যারা আমাদের এই স্বাধীনতার 50 বছর পূর্তিটাকে এত বড় একটা উৎসবকে মেনে নিতে পারছেন না, যারা বঙ্গবন্ধুর 100 পূর্তিকে মেনে নিতে পারছেন না, তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছেন, তারাই আমাদের অতিথিদেরকে অসম্মান করে বাংলাদেশকে মৃত্যু করার চেষ্টা করছেন। আমরা মনে করি অনেক ধন্যবাদ মুফতি সাখাওয়াত হোসেন, ধন্যবাদ রুমিন হোসেন প্রিন্স এবং ডক্টর ইমচন্দ্র ভৌমিক আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন। ধন্যবাদ আপনাদের চারজনকে। রাজকাহন থেকে বিদায়।